তো আমাদের মাধ্যমিকের ভূগোলের রণজিৎ গড়াঙের বই থেকে তো তোমরা একজন কমেন্ট করেছিলে যে দ্বিতীয় অধ্যায় আমাদের আছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তো দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বরের কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য তো আজকে সেই ভিডিওটাই নিয়ে চলে এসেছি, তো দেখতে থাকো। আমাদের 3 নম্বরের প্রথম কোশ্চেন আছে ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল কেন? তো এর অ্যান্সারটা দেখে নিই। প্রথমে আছে ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল কেন বলা হয়? এই বলার কারণগুলি হলো ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতি অবস্থানের কারণে ট্রপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, কুয়াশা, তুষার প্রভৃতি বায়ুমণ্ডলের অস্থির অবস্থা দেখা যায়। এই জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। অর্থাৎ বায়ুমণ্ডলে যত রকমের গোলযোগ দেখা যায় সবই ট্রপোস্ফিয়ারে দেখা যায়, এই জন্য একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। তারপরে দেখি স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়। তো স্ট্র্যাটোস্ফিয়ারে বায়ু পাতলা, স্বচ্ছ, শীতল, শুষ্ক এবং ধূলিকণা, জলীয় বাষ্প নেই বলে আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটে না, তাই এখানে শান্ত অবস্থা বিরাজ করে, এই কারণে একে শান্তমণ্ডল বলা হয়। তারপরে আমরা দেখতে পাবো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর শান্ত বলে এখান দিয়ে জেট বিমান বা জেট প্লেন চলাচল করে। অর্থাৎ এখানে একটা এমসিকিউ কোশ্চেনও হতে পারে যে জেট বিমান কোন স্তরে চলাচল করে, তো স্ট্র্যাটোস্ফিয়ারে। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে গ্রিন হাউস এফেক্ট কী? তো গ্রিন হাউস এফেক্ট জানতে গেলে প্রথমে আমাদের গ্রিন হাউস কী সেটা জানতে হবে। দেখা যাক। এটি একটি কাঁচ বা স্বচ্ছ পলিথিনের তৈরি ঘর। এই ঘরে সূর্যালোক সহজেই প্রবেশ করতে পারে, কিন্তু সেটা সহজে বেরিয়ে যেতে পারে না, ফলে ঘরের ভিতরে উষ্ণতা কিছুটা বেশি হয়। শীতপ্রধান অঞ্চলে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষাবাদ করা হয়। এই ঘরগুলিকে গ্রিন হাউস বলা হয়। তারপরে আমরা দেখব গ্রিন হাউসের এফেক্ট বা গ্রিন হাউসের প্রভাব। যে পদ্ধতিতে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য সূর্যালোকে পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়, মানে সূর্যালোক থেকে পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হওয়ার ফলে সৃষ্ট দীর্ঘ তরঙ্গরশ্মি বায়ুমণ্ডলের কিছু গ্যাস দ্বারা শোষিত হয়ে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। তা হলো গ্রিন হাউসের প্রভাব, মানে গ্রিন হাউসের প্রভাবে এটা হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হয় হলে একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। তো তোমরা চারিদিকে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে অনেক কিছু শুনে থাকবে, দেখে থাকবে। তো এই গ্রিন হাউসের প্রভাবে বিশ্ব উষ্ণায়ন হয়। চলো 3 নম্বর কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য। তো দেখো পার্থক্যর বিষয়ে বিস্তার। ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের নিম্ন স্তর, আসলে ট্রপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবথেকে নিচের স্তর। এর বিস্তার হচ্ছে নিরক্ষীয় প্রদেশে 18 কিলোমিটার এবং দুই প্রান্তে মানে মেরু অঞ্চলে 8 কিলোমিটার করে, 8 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বিস্তৃত। তারপর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রোপোপজের ঊর্ধ্বে, অর্থাৎ ট্রোপোপজ বলতে আমরা ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের মাঝের যে অংশটা সেটাকে আমরা ট্রোপোপজ বলে থাকি। তো ট্রোপোপজের ঊর্ধ্বে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার, মানে যে ট্রোপোপজ তার উপরে 50 কিলোমিটার উঁচু পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের অবস্থান। অপর নাম ট্রোপোস্ফিয়ারের অপর নাম ক্ষুদ্রমণ্ডল, কারণ এখানে বায়ুমণ্ডলের যত রকমের গোলযোগ, বায়বীয় গোলযোগ এই স্তরে দেখা যায়। এবং স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হলো শান্তমণ্ডল, কারণ এখানে বায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না। নামকরণ। ট্রোপোস্ফিয়ার গ্রিক শব্দ ট্রোপোস অর্থাৎ টিউবে মিক্সিং এর স্ফিয়ার অর্থাৎ মণ্ডল, এখান থেকে ট্রোপোস্ফিয়ার হয়েছে। আর স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ল্যাটিন শব্দ স্ট্রামের অর্থ হলো স্তর, এর থেকে ট্রোপোপজ নামকরণটি করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে ওজোন স্তর এত গুরুত্বপূর্ণ কেন? তো আমরা প্রথমে দেখব ওজোন কী। ওজোন হলো হালকা নীলাভ আষ্টালো গন্ধযুক্ত একটি গ্যাস, যার রাসায়নিক সংকেত হলো O3।
তো আমাদের ওজনের সংকেত হলো O3, সবাই ওজনের সংকেতটা মনে রেখো। এবং ওজোন স্তর কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্ন অংশে ওজোন গ্যাস ঘনত্ব সর্বাধিক হয়, বায়ুমণ্ডলের এই অংশটিকে ওজোন স্তর বলে। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের যে নিচের অংশ, সেখানে ওজোন গ্যাসের যে ঘনত্ব সেটা সব থেকে বেশি হয়, বায়ুমণ্ডলের এই অঞ্চলকেই ওজোন স্তর বলা হয়। তো এবার জানবো ওজোন স্তর আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। দেখি, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি 97 থেকে 99% এই স্তরে শোষিত হয়। অর্থাৎ সূর্য থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটা আমাদের পৃথিবীতে আসে, তার প্রায় 99% ওজোন স্তর শোষণ করে নেয়। ওজোন স্তর আমাদের কাছে একটি ছাঁকনির মতো কাজ করে, সেই জন্য একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এখানে প্রাকৃতিক সৌরপর্দা যদি কাকে বলা হয় কোশ্চেন আসে, তখন ওজোন স্তরকে বলতে হবে। এই স্তর যদি কোনো রকমভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের নানান রকমভাবে সমস্যা দেখা দেবে। বিজ্ঞানীরা বলেন, উইদাউট জোন লেয়ার বায়োলজিক্যাল ফাংশন অফ দ্য আর্থ উইল কভার ইনটু ব্লেসফন্স। তো এটা তোমরা পড়বে যে ওজোন স্তর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওজোন স্তর না থাকলে আমরা নানান রকমের সমস্যায় পড়তাম। তারপরে দেখি, 1840 সালে বায়ুমণ্ডলে এই গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন সুইজারল্যান্ডের রসায়নবিদ স্কেনবি। 1913 সালে ফ্রান্সের দুই বিজ্ঞানী হেনরি বুসন এবং চার্লস ফেব্রি ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। যদি বলে যে ওজোন স্তরের কথা সর্বপ্রথম কে বলেন, তাহলে হচ্ছে সুইজারল্যান্ডের রসায়নবিদ স্কেনবি। এবং প্রথম প্রমাণ করেন দুইজন বিজ্ঞানী, তারা হচ্ছে ফ্রান্সের বিজ্ঞানী হেনরি বুসেন এবং চার্লস ফেব্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 দেখব, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর পার্থক্য। তার পার্থক্যের বিষয় প্রথম হচ্ছে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় আয়ন বায়ু, আর পশ্চিমা বায়ু উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুর দিকে প্রবাহিত হয়, মেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় নিয়ত বায়ু। গতিবেগ, আয়ন বায়ুর গতিবেগ উত্তর অপেক্ষায় দক্ষিণ গোলার্ধে গতিবেগ বেশি হলেও খুব একটা পার্থক্য দেখা যায় না, মানে মোটামুটি একই। আর পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের অপেক্ষায় দক্ষিণ গোলার্ধে একই বায়ু, অর্থাৎ পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের থেকে দক্ষিণ গোলার্ধে খুব প্রবল বেগে প্রবাহিত হয়, বেগটা খুব বেশি থাকে। প্রভাব, প্রথমে আয়ন বায়ু ক্রান্তীয় মণ্ডলে মহাদেশীয় পূর্বে প্রবল বৃষ্টি এবং পশ্চিম অংশে বৃষ্টিহীন থাকে, তাই পশ্চিম অংশে মরুভূমি গঠিত হয়। আয়ন বায়ুর ক্রান্তীয় অঞ্চল সেটা প্রবল বৃষ্টি হয় এবং পশ্চিম অংশে বৃষ্টিহীন থাকে, তাই এখানে মরুভূমি তৈরি হয়। এবার দেখব আমাদের পশ্চিমা বায়ু। নাতিশীতোষ্ণ মণ্ডলের পশ্চিমে বৃষ্টি ও তুষারপাত ঘটে এবং পূর্বে কম বৃষ্টি হয়, তাই পূর্বের দিকে নাতিশীতোষ্ণ তৃণভূমি গঠিত হয়েছে। তারপর আমরা দেখব উচ্চতা বাড়লে উষ্ণতা কেন কমে যায়। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ধূলিকণার পরিমাণ যেমন কমে, তেমন বায়ুর ঘনত্ব বা চাপও কমে, ফলে বিকিরণের প্রভাবও কমে, তাই উষ্ণতাও কমে যায়। তা আমরা খেয়াল করব যে দেখবে তোমরা যখন কোনো পাহাড় পর্বতে উঠবে বা অনেকেই পাহাড়ে ঘুরতে ভালোবাসো, তখন দেখবে যে ওপরে অত্যন্ত ঠান্ডা থাকে। কারণ কি এর? কারণ উচ্চতা যত বৃদ্ধি হয়, তো নিচে আমরা যত ধূলিকণার পরিমাণ, যেন আমাদের বায়ুতে যেমন ধূলিকণার পরিমাণ থাকে, সেই পরিমাণটা কমে যায় এবং ওপরে বায়ুর ঘনত্ব চাপটাও কম থাকে, ফলে বিকিরণের তাপটা ধরে রাখার মতো ক্ষমতা বায়ুর মধ্যে থাকে না, তাই যত উঁচুতে উঠবে তত উষ্ণতা কমে যাবে। যেমন তোমার ট্রোপোস্ফিয়ার স্তরে দেখবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায়। তো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার, মানে 1 কিলোমিটার উঠলে
তোমার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায়। একে নর্মাল ল্যাপস রেট বলা হয়। তারপরে তোমরা কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক। বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্ক হলো, বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপ উভয়ই আবহাওয়া ও জলবায়ুর উপাদান হলেও উভয়ের মধ্যেই বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়, যেগুলি হলো বায়ুর উষ্ণতা বৃদ্ধির ফল। বায়ু যখন উষ্ণ হয় তখন তার আয়তনে বাড়ে এবং বায়ু যখন প্রসারিত হয় তখন তার ঘনত্ব কমে যায়, ফলে বায়ুর চাপও কমে যায়। বায়ু উষ্ণ হলে বায়ুর চাপ কমে যায়। সেকেন্ড হচ্ছে বায়ুর উষ্ণতা হ্রাসের ফল। বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয়ে যায়। বায়ু যত সংকুচিত হয় ততই ঘনত্ব বাড়ে, ফলে বায়ু বৃদ্ধি পায়, বায়ুর চাপ বৃদ্ধি পায়। সুতরাং বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপও বাড়ে। এখানে একটা ড্রয়িং আছে, তো ওই ড্রয়িংটা আমাদের কমপ্লিট হয়নি। তোমাদের একজনকার কমেন্টে আমি ভিডিওটা তাড়াতাড়ি বানিয়ে ফেললাম। তো ড্রয়িংটা তোমরা যদি পিডিএফ নিতে চাও কমেন্ট করো, সেই পিডিএফের মধ্যে তোমরা ড্রয়িংটা পেয়ে যাবে। তারপরে 3 নম্বর হচ্ছে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ও তার ফলাফল। বায়ু উষ্ণ হলে তার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর তুলনায় হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়। যেমন বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থেকে বায়ু বর্ষাকালে জলীয় বাষ্প থাকে বলে বর্ষাকালে বায়ুর চাপ কম হয়। অর্থাৎ বায়ুর উষ্ণতা ও বায়ুর চাপের সম্পর্কে, বায়ুর উষ্ণতা বায়ুর চাপের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবার তোমরা দেখো কোয়েশ্চেন নাম্বার 8, নিম্ন অক্ষাংশ অপেক্ষায় উচ্চ অক্ষাংশ শীতল হয় কেন? আর দেখো, কোনো স্থানের উচ্চতা, মানে যে কোনো স্থানের উচ্চতা আমরা কিভাবে নির্ধারণ করি? সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয়। অক্ষাংশের মতনই সমুদ্রপৃষ্ঠ থেকে যত বায়ুস্তর উঁচুতে ওঠা যায় বায়ুর উষ্ণতা ততই কমতে থাকে। এর কারণগুলি কি? এক হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমে এবং উচ্চ অনুসারে উষ্ণতাও হ্রাস পায়। উচ্চতা যত উঁচুতে যাওয়া যায় তত উষ্ণতা হ্রাস পায়, ফলে বায়ু বেশি তাপ ধরে রাখতে পারে না, এই জন্য উচ্চ অক্ষাংশটা শীতল হয়। 2 হচ্ছে সূর্যরশ্মির প্রভাবে বায়ুমণ্ডলের নিম্নস্তর যত বেশি উত্তপ্ত হয় ওপরের স্তর তত উত্তপ্ত হতে পারে না। কারণ প্রথমেই বললাম যে বায়ুর ঘনত্ব কম থাকে এবং বায়ু যে সূর্যের আলোটাকে ধরে রাখবে সেই ক্ষমতাটা তার থাকে না। নাম্বার 3 হচ্ছে ওপরে উষ্ণ বায়ু ক্রমাগত আরও ওপরে উঠে তাপ বিকিরণ করার সময় বেশি পায় বলে বায়ু দ্রুত শীতল হয়ে যায়। তো এইসব কারণগুলোর জন্য আমরা উচ্চ অক্ষাংশীয় অঞ্চলগুলি শীতল দেখতে পাই। আর নিম্ন অক্ষাংশীয় অঞ্চলে বায়ুর ঘনত্ব বেশি থাকে বলে তাপ বিকিরণ করার ক্ষমতা বেশি থাকে, সেই কারণে সেই অঞ্চলগুলি গরম থাকে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 9, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য। তো প্রথম পার্থক্য দেখি সময়। তাহলে সমুদ্র বায়ু দিনের বেলা প্রবাহিত হয় আর স্থলবায়ু সন্ধ্যের পরে প্রবাহিত হয়। দিক, সমুদ্র থেকে স্থলভাগের দিকে সমুদ্র বায়ু প্রবাহিত হয় আর স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এরপরে গতিবেগ, সমুদ্রবায়ু সূর্যোদয়ের পর স্থলভাগের উত্তপ্ত হলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, তখন সমুদ্রবায়ু প্রবাহ শুরু হয়। দুপুরে সমুদ্রবায়ুর গতিবেগ বেশি থাকে। স্থলবায়ু হচ্ছে সূর্য অস্তের পর স্থলভাগ শীতল হতে শুরু করলে স্থলভাগের উচ্চচাপ সৃষ্টি হয়, কিন্তু জলভাগে নিম্নচাপ থাকে, তাই স্থলবায়ু প্রবাহ শুরু হয়। আর স্থলবায়ুর গতিবেগ রাত্রে বেশি থাকে। তারপরে দেখি প্রকৃতি হচ্ছে কি তোমার সমুদ্র বায়ু আর্দ্র প্রকৃতির হয়, স্থলবায়ু শুষ্ক প্রকৃতির হয়। তারপরে স্থলভাগের অভ্যন্তরে পর্যন্ত সমুদ্রবায়ু প্রভাব দেখা যায়, মানে স্থলভাগের অভ্যন্তর পর্যন্ত সমুদ্রবায়ুর প্রভাব দেখা যায়, কিন্তু সমুদ্রের স্বল্প দূরত্ব পর্যন্ত স্থলবায়ুর প্রভাব দেখা যায়। পুরো সমুদ্রে স্থলবায়ুর প্রভাব দেখা যায় না।
তারপর পরের কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে চরম ও আপেক্ষিক আর্দ্রতার কী তফাৎ? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করার জন্য সর্বাধিক সাধারণ পদ্ধতিগুলি হলো আপেক্ষিক এবং সেই সাথে চরম পদ্ধতি। চরম ও আপেক্ষিক আর্দ্রতার তফাৎগুলি হলো, প্রথমে দেখো, কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট স্থানে বায়ু প্রতি এককভাবে উপস্থিতি জলীয় বাষ্পের ভর ওই স্থানের চরম আর্দ্রতা। আর চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতায় একই নির্দিষ্ট আয়তনে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই আয়তনে সম্পৃক্ত বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, এই দুইয়ের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। 2 নম্বর হচ্ছে আর্দ্রতার মানের চরম মান তাপমাত্রা বিবেচনা না করেই বায়ুর প্রতি আয়তনে জলীয় বাষ্পের মোট ওজন দেয়। জলীয় বাষ্পের মোট পরিমাণ জলীয় বাষ্পের মোট পরিমাণকে আমরা ধরি, ভাগ করে ওই গণনা করা যেতে পারে যে ডব্লিউ হচ্ছে বায়ু প্রদত্ত ভলিউম ভি দ্বারা। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা বায়ুর প্রকৃতি বা বাষ্পচাপ বা এর সম্পৃক্ত মান দ্বারা ভাগ করলে গণনা করা যেতে পারে। এস একটি নির্দিষ্ট তাপমাত্রা 100 দ্বারা গুণিতক। 3 নম্বর হচ্ছে আর্দ্রতার চরম পদ্ধতির ক্ষেত্রে পরিমাপের তাপমাত্রা বিবেচনা করা হয় না। অন্যদিকে আর্দ্রতার আপেক্ষিক পদ্ধতির ক্ষেত্রে এইচ তাপমাত্রার বিপরীতভাবে সমানুপাতিক। তারপরে 4 নম্বর হচ্ছে চরম আর্দ্রতা g/m-এ প্রকাশ করা হয় 3। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা RH এর মান শতাংশে প্রকাশ করা, পার্সেন্টেজ। তারপরে চরম আর্দ্রতা PW হচ্ছে মিটার W/V। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা RH × 100 E/ES × 100। তো এটা তোমাদের 5 নম্বরের কোশ্চেনের মতনই করে দিলাম। এটা তোমরা তোমাদের পছন্দ মতো 3টে পয়েন্ট লিখে নিও। তারপরে কোয়েশ্চেন নাম্বার 11 দেখি। কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি কেন ঘটে? নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি ঘটার কারণগুলি: 1 হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে জলভাগের বিস্তার বেশি থাকে। নেক্সট হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তাপও বেশি হয়। 3 হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু এই অঞ্চল থেকে সারা বছরই উপরে ওঠে, নীল তাপ ত্যাগ করে ঘনীভূত হয়। ঘনীভবনের ফলে নীল তাপ বায়ুকে আরও বেশি উপরে তুলে দেয়, ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটে। এই মেঘ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বৈকালবেলা পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে। তাই এই অঞ্চলকে 4 o'clock শাওয়ার রিজিয়ন বলা হয় বা 4 o'clock রেনও বলা হয়। তো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে 4 o'clock রেন কোন অঞ্চলকে বলা হয়? তা নিরক্ষীয় অঞ্চল। চলো আজকে আমাদের শেষ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন নাম্বার 12 দেখে নিই। কুয়াশা ও ধোঁয়াশার মধ্যে পার্থক্য। তারপর সৃষ্টি। কুয়াশা হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছালে কুয়াশা সৃষ্টি হয়। তারপরে ধোঁয়াশা হচ্ছে SO2, NO2 এবং ভাসমান বস্তুকণার সাথে সূর্যরশ্মির আলোর রাসায়নিক বিক্রিয়া ঘটলে ধোঁয়াশা তৈরি হয়। তারপরে হচ্ছে ক্ষতিকারক দিক। যানবাহন চলাচলে ব্যাহত ঘটায়, কিন্তু দূষণ হয় না। আমরা সবাই জানি যে শীতকালে প্রচণ্ড কুয়াশা পড়লে আমাদের যানবাহন চলাচলে ব্যাহত ঘটায়, কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। ধোঁয়াশা হচ্ছে পরিবেশ দূষণ করে এবং আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি করে। তো আজকের শেষ কোয়েশ্চেন এইটাই। আমার এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমরা কোন রিলেটেড ভিডিও দেখতে চাইছো, কোন রিলেটেড ভিডিও দিলে তোমাদের উপকার হয়, তোমরা অবশ্যই আমাকে জানিও।
যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের কোন রিলেটেড ভিডিও প্রয়োজন তোমরা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।